আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি এস এম তানবীর। শুরুতেই সংবাদ শিরোনাম। করোনায় মৃত্যু ও শনাক্ত কমলেও বেড়েছে সংক্রমণ হার। ৩০ জুন পর্যন্ত স্কুল কলেজ ছুটি ঘোষণা। এবার হজে যেতে পারছেন না বাংলাদেশিরা। রাজধানী হাসপাতালে বাড়ছে করোনা রোগী। সীমান্ত এলাকার বাইরে সংক্রমণে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। স্বাস্থ্যবিধি মানায় মাঠে তৎপর প্রশাসন। স্বাস্থ্য খাতের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। চীনের সাথে টিকা চুক্তি সম্পন্ন। শীঘ্রই আরও সুসংবাদের আশ্বাস সচিবের। নির্বাচনের কারণে করোনা সংক্রমণ বাড়ার দাবি নাকচ সিইসির। সব প্রার্থী সমান সুযোগ পাবে। আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাস সংক্রমিত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ১,৬৩৭ জন। আগের দিনের তুলনায় নতুন রোগী ও মৃত্যু কমলেও সর্বশেষ ২৪ ঘন্টায় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ১১,৫৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল ১৪.১২%। আগের ২৪ ঘন্টায় রোগী শনাক্তের হার ছিল ১৩.২৫%। শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২,৪৫৪ এবং মারা যাওয়া ৪৩ জন। এ পর্যন্ত করোনায় মৃত্যু ১৩,০৭১ জনের। আর শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮,২৪,৮৮৬ জন। পরিকল্পনা থাকলেও করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতিতে পিছু হটতে হলো সরকারকে। ফলে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও এক দফা বাড়ানো হলো। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে মহামারীকালে চলমান ছুটি ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে। ১৩ জুন সোমবার থেকে স্কুল কলেজ খোলার যে আশা শিক্ষামন্ত্রী করেছিলেন, এর মধ্য দিয়ে তা তিরোহিত হলো। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শ কমিটির সাথে পরামর্শ করে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং ইবতেদায়ী ও কওমি মাদ্রাসাগুলোর চলমান ছুটি ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। করোনা ভাইরাসের কারণে এবারও বাংলাদেশ থেকে কেউ হজে যেতে পারছেন না। শনিবার আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদিতে করোনা বিধিনিষেধের কারণে এবারও বিদেশিরা হজে যাওয়ার সুযোগ পাচ্ছে না। সৌদি সরকার এবার শুধু তাদের নাগরিক এবং দেশটিতে বসবাসরতদের হজ করার সুযোগ দেবে। সর্বমোট ৬০,০০০ ব্যক্তি হজ করতে পারবেন। সৌদি সরকার জানিয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেন স্বাস্থ্যবিধি অনুসরণ করে হজ আয়োজন করা সম্ভব হয়। হজ করতে ইচ্ছুক ব্যক্তিদের দুরারোগ্য কোনো অসুখ থাকা যাবে না। তাদের বয়স হতে হবে ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে। হজ করতে ব্যক্তিদের করোনার টিকার ২টি ডোজই নেওয়া থাকতে হবে অথবা ১ ডোজ নেয়ার পর অন্তত ১৪ দিন পার হতে হবে। আর করোনা সংক্রমণ থেকে সেরে ওঠার পর যারা টিকা নিয়েছেন তারা হজ করার সুযোগ পাবেন। জুলাইয়ের মাঝামাঝিতে হজ পালন শুরু হবে। সীমান্ত এলাকা ছাড়িয়ে আশপাশের জেলায় ছড়িয়ে পড়েছে করোনার সংক্রমণ। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ব্যাপক টেস্ট ও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, অবহেলা করলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে রাজধানীর হাসপাতালগুলোতে নতুন করোনা রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। SMRF এর রিপোর্ট। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২৪ ঘন্টায় নতুন ২৯ জন করোনা রোগী ভর্তি হয়েছে। আর ৩ দিনে নতুন ভর্তি গড় ২৩ থেকে ২৫ জন। অথচ কিছুদিন আগেও এই হাসপাতালে নতুন রোগী ভর্তি সংখ্যা নেমে এসেছিল শূন্যের কোঠায়। একটু জ্বর হয়েছিল, জ্বর ওষুধ দিছি, ওষুধ দেওয়ার ফলে এটা এক ডোজ খাইছে, খাওয়ার ফলে দিয়া মানে খুব একটা খারাপের দিকে। আমি জানুয়ারিতে একবার করোনা পজিটিভ ছিলাম, আবার আমার করোনা সিমটমগুলো ডেভেলপ করছে। আমি মনে করতেছি যে করোনা হতে পারে, এজন্য আমি টেস্ট করতে আসছি। আপনার পেপার পত্রিকা দেখছি যে বাড়ছে আর কি, এটা তো অবশ্যই একটা ভয়ের বিষয়। কেবল কুর্মিটোলা নয়, সব হাসপাতালেই নতুন করে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। একই সঙ্গে বাড়ছে মৃত্যুর ঘটনাও। ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্তের পর সীমান্তে হুহু করে বাড়ে আক্রান্তের সংখ্যা। ব্যাপক সংক্রমণের পিছনে নিজেদের অবহেলাকেই দুষছেন আইডিসিআর এর উপদেষ্টা। প্রথমে যে জেলাগুলোতে ছিল সেগুলো তো হয়তো স্থিতিশীল হওয়ার পরে পাশের জেলাতে বাড়ছে, সেটি আবার স্থিতিশীল হওয়ার পরে তার পাশে বাড়ছে। অর্থাৎ এটা এখন শুধুমাত্র সীমান্ত এলাকাতে সীমাবদ্ধ নেই। ছড়াবার সুযোগ যদি থাকে, যে কোনো ভ্যারিয়েন্ট, যে কোনো ভাইরাস দ্রুত ছড়ায়। ডেল্টা ভ্যারিয়েন্টের জন্যই ছড়িয়েছে, আমাদের কোনো দায় নেই
এটা যদি বলে তাহলে কিন্তু আমরা একটা আত্মপ্রতারণার মধ্যে যাব। সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যাপক পরীক্ষার পরামর্শ দেন ডাক্তার মুশতাক হোসেন। যে সমস্ত জেলাতে সংক্রমণটা অনেক বেশি তার পার্শ্ববর্তী জেলাগুলোকে ইমিডিয়েটলি এই কাজে নামা দরকার, এবং যারা দূরবর্তী জেলা আছে তারা এখন থেকে ব্যবস্থা নেওয়া দরকার, যেন মানুষকে আমরা শনাক্ত করবার জন্য উদ্বুদ্ধ করতে পারি যে তোমরা টেস্ট করো। শনাক্ত রোগীকে চিকিৎসা এবং আইসোলেশন ব্যবস্থাপনায় নিয়ে আসতে হবে। 1, 2 হচ্ছে বাকিরা স্বাস্থ্যবিধি মেনে চলবেন। এই দুটো কাজ করবার জন্য জনগণকে সম্পৃক্ত করে জনগণের নেতা এবং প্রচুর স্বেচ্ছাসেবকদের কাজে লাগাতে হবে। SM আরিফ, মাই টিভি, ঢাকা। করোনা সংক্রমণ ও মৃত্যু রোধে সীমান্তবর্তী জেলাগুলোতে একের পর এক দেয়া হচ্ছে লকডাউন আর বিধিনিষেধ। রাজশাহী মহানগরী ও কুষ্টিয়া চলছে লকডাউন, আর রোববার থেকে খুলনায় কার্যকর হচ্ছে বিশেষ বিধিনিষেধ। মাঠে কাজ করছে প্রশাসন, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। প্রতিনিধিদের তথ্যচিত্রে নূর মোহাম্মদের রিপোর্ট। এক মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত শতাধিক রোগীর, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এ অবস্থায় রাজশাহী মহানগরীতে জারি করা হয় 1 সপ্তাহের সর্বাত্মক লকডাউন। দ্বিতীয় দিনে সকাল থেকেই নগরীর বিভিন্ন সড়কে মানুষ ও যানবাহনের চলাচল তুলনামূলক কম দেখা যায়। বন্ধ রয়েছে দোকানপাট ও বিপণী বিতান। চলাচল নিয়ন্ত্রণে মহানগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এদিকে সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ার পৌর এলাকায় চলছে 7 দিনের কঠোর বিধিনিষেধ। প্রথম দিনে পৌর এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধের পাশাপাশি খোলেনি ব্যবসা প্রতিষ্ঠান। যশোরে 7 দিনের লকডাউনের তৃতীয় দিনে পৌরসভার 13টি শাখা রোড বাঁশ দিয়ে বন্ধ করে দিয়েছে প্রশাসন। সেই সাথে শহরের প্রবেশ মুখের 10টি রাস্তার মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। সাতক্ষীরায় দ্বিতীয় সপ্তাহের লকডাউনের প্রথম দিনে করোনা সংক্রমণের হার কিছুটা কমেছে, তবে হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এ অবস্থায় করোনার লাগাম টানতে প্রশাসনকে কিছুটা কঠোর হতে দেখা গেছে। মোড়ে মোড়ে চলছে তল্লাশি, তবে হাটবাজারগুলোতে ভিড় আগের মতোই। নোয়াখালীতে আশঙ্কাজনক হারে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত 1 সপ্তাহ বিশেষ লকডাউন দেওয়া হলেও কমেনি করোনার সংক্রমণ, যে কারণে লকডাউন বাড়ানো হয়েছে আগামী 18 জুন পর্যন্ত। এবার অন্যান্য গণপরিবহনের সঙ্গে বন্ধ থাকবে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশাও। বিভাগীয় শহর খুলনায় করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় 13 জুন থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওষুধের দোকান ছাড়া সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত সকল দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। পর্যায়ক্রমে 50 ভাগ ব্যাটারি চালিত ইজি বাইক চলাচল সহ প্রতিটি ইজি বাইকে 2 সিটে 1 যাত্রী পরিবহনের নির্দেশনাও দেওয়া হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা সহ বিভিন্ন সীমান্তবর্তী জেলায় চলছে এলাকাভিত্তিক লকডাউন। নূর মোহাম্মদ, মাই টিভি। করোনার টিকা নিয়ে চীনের সাথে চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, স্বাস্থ্য খাতের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আর স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া বলেন, করোনার টিকা নিয়ে বিভিন্ন দেশের সাথেই সমন্বয় করা হচ্ছে। শীঘ্রই আরও সুসংবাদ পাবে বাংলাদেশ। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এক শোক সভায় তারা এসব কথা বলেন। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডক্টর মাহমুদ মনোয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। প্রাসঙ্গিক আলোচনার পাশাপাশি টিকা নিয়ে চীনের সাথে চুক্তির কথা জানান তিনি। স্বাস্থ্য খাতের দুর্নীতি প্রসঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। সভা শেষে টিকা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বাস্থ্য সচিব। আশা করি 13 তারিখের ভিতরে চীনের থেকে আরও 6 লক্ষ আসবে। কালকে দেখেছেন পররাষ্ট্রমন্ত্রী মহোদয় বলছেন AstraZeneca
প্রায় কোভ্যাক্স থেকে প্রায় 10 লক্ষ প্লাস আমরা পাবো। আরও পর্যায়ে আরও আমেরিকার সাথে যোগাযোগ রক্ষা করেছে। আমরা আশা করি অতি স্বল্পতম সময় আপনারা সুখবর পাবেন। চীন সহ রাশিয়া সকল দেশের সাথে আমাদের ক্লোজ লিয়াজোগ হচ্ছে। আমরা আশা করি খুব স্বল্প সময়ের ভিতরে আপনারা একটা স্বস্তি এবং সুসংবাদ আপনারা পাবেন বলে আমরা প্রত্যাশা করছি। চীনের সাথে চুক্তির বিষয়ে প্রশ্ন করা হলেও কোনো উত্তর দেননি সচিব লোকমান হোসেন মিয়া। যে চীনের সঙ্গে চুক্তি হয়েছে দুইটা বিষয় নিয়ে একটু বলেন স্যার। রাশিয়া এবং চীনের ধন্যবাদ। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। দলমত বিবেচনায় না নিয়ে নির্বাচনে সকল প্রার্থীর সমান সুযোগ নিশ্চিতের পাশাপাশি যারা আচরণবিধি লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সকালে বরিশাল সার্কিট হাউসে আসন্ন পৌরসভা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ের নির্বাচন সংশ্লিষ্টদের সাথে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ হুঁশিয়ারি দেন। সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশালে বিশৃঙ্খলার শঙ্কা প্রকাশ করে মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা পরিস্থিতি সামলাতে প্রত্যেক ইউনিয়নে একজন করে ম্যাজিস্ট্রেট চেয়েছেন। সিইসি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে বিভিন্ন এলাকায় নির্বাচন স্থগিত করলেও বরিশাল সহ যেসব এলাকায় করোনা সংক্রমণ কম সে রকমের 208টি স্থানীয় সরকারের নির্বাচন 21 জুন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। নির্বাচনের কারণে করোনা সংক্রমণ বৃদ্ধির দাবি নাকচ করেন KM নুরুল হুদা। নির্বাচনে একমাত্র কারণ করোনার সম্প্রসারণ, এটা একেবারেই প্রতিষ্ঠিত সত্য কথা নয়। বন্ধ থাকে না, নির্বাচনের গুরুত্ব আলাদা, করোনার চেয়ে বেশি। ঢাকা 14 সংসদীয় আসনে আগা খান মিন্টু, সিলেট 3 আসনে হাবিবুর রহমান ও কুমিল্লা 5 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আবুল হাশেম খান। সকালে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এই মনোনয়ন চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা 14 আসনের MP আসলামুল হক, কুমিল্লা 5 আসনের অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু ও সিলেট 3 আসনে মাহমুদুজ্জামান চৌধুরী মারা যাওয়ায় আসনগুলো শূন্য হয়। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী 28 জুলাই অনুষ্ঠিত হবে এই 3 শূন্য আসনের উপনির্বাচন। আজ বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস। নানা কারণেই বাড়ছে শিশু শ্রম। আইন বা সামাজিক কোনো দায়বদ্ধতা শিশু শ্রম রোধ করতে পারছে না। সংশ্লিষ্টরা বলছেন, করোনার কারণে দীর্ঘ সময় স্কুল বন্ধ থাকা, দারিদ্র্যের হার বাড়া এবং সামাজিক সুরক্ষার অভাবে শিশুরা নেমেছে জীবনযুদ্ধে। সময়মতো শিশু শ্রম বন্ধের উদ্যোগ না নিলে সমাজে অবক্ষয় ও বড় একটা অংশ ভিন্ন পথে ধাবিত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এসএ খোরশেদ আলমের রিপোর্ট। আজ যে শিশু, তার উপরে দেশ ও জাতির ভবিষ্যৎ। নবীন এই প্রজন্মের হাতেই একদিন থাকবে বাংলাদেশ। তাদের জীবন নিরাপদ ও নির্ভয় করার দায়িত্ব রাষ্ট্রের। সুস্থ সুন্দরভাবে বেড়ে ওঠা প্রতিটি শিশুর জন্মগত অধিকার, কিন্তু নানা কারণে সমাজের প্রতিটি স্তরে বঞ্চিত হচ্ছে অনেক শিশু। অবহেলা আর অনাদরে অনেকেই হারিয়ে ফেলেছে জীবনের গতিপথ। জীবন জীবিকার কারণে অনেক শিশুকে বেছে নিতে হয়েছে প্রাপ্তবয়স্কদের কাজ, গুনতে হচ্ছে শ্রমঘণ্টা। তুমি গাড়ি চালাতে আসছো কেন? আমার আব্বু দিটা বিয়ে করছিল লেগা। আমার আব্বু মারা গেছে, আমাদের কাজ ছাড়া কোনো উপায় নেই। কাজ করি হোটেলের, হোন্ডার গ্যারেজে কাজ করি। ইঞ্জিন খুলি, এই ট্যাঙ্কি, সিট ট্যাঙ্কি খুলি, এই আউটের কাম করি। আমি কাম শিখতেছি। রাস্তায় মাইসের লোকের ঝগড়া মার ধুয়ে লেখা কাম দিচ্ছে। ওই আব্বুর অসুখ তো অনেক ওখানে রেন দিতে পারে না। ছোট বড় কেউ কাজ করে না, কাজ করতে মজাও লাগে না, বুঝলেন না স্যার? আমার পেটের বাবু আমি আইছি, এছাড়া আসতাম না। শিশু শ্রম কোনোভাবেই গ্রহণযোগ্য নয় মন্তব্য করে মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মিজানুর রহমান বলেন, মানবাধিকার দৃষ্টিতে শিশু শ্রম থাকারই কথা নয়। শিশু শ্রম কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। আমরা দীর্ঘকাল যাবৎ শিশু শ্রমের বিরুদ্ধে আমরা উচ্চকিত এবং এটি নির্মূলের জন্য সরকারের কাছে আমরা বারংবার আবেদন করেছি। পারিবারিক সচ্ছলতা ফিরিয়ে আনা ও অভিভাবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সহ সামাজিক সেবা বৃদ্ধি করতে না পারলে শিশু শ্রম বাড়বে বলে মনে করেন সমাজবিজ্ঞানী তৌহিদুল হক। পরিবারের অর্থনৈতিক সংকট যখন তৈরি হয় অথবা যতটুকু অর্থ উপার্জিত হয় সেই উপার্জিত অর্থ দিয়ে যখন সেই পরিবার পরিচালনা করা সম্ভব হয় না, তখন পরিবারের
এই শিশুরা কাজে নিয়োজিত হয়। রাষ্ট্রকেই এর দায়িত্ব নিতে হবে উল্লেখ করে ডক্টর মিজানুর রহমান বলেন, যারা শিশু শ্রমকে কাজে লাগাচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমার মনে হয় রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হওয়া উচিত যে কোনোভাবেই যেন এই অতিমারির সুযোগে শিশু শ্রমটা কোনোভাবেই যেন ব্যাপ্তি লাভ করতে না পারে, এবং যারা শিশু শ্রমের দ্বারস্থ হচ্ছেন তাদেরকে নিরুৎসাহিত করা এবং প্রয়োজন বোধে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। আজকের সুন্দর পৃথিবী আগামী দিনেও সুন্দর হয়ে ধরা দিক প্রতিটি শিশুর কাছে, পৃথিবী হোক তাদের বাসযোগ্য, এই প্রত্যাশা সকলের। এস.এম. খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। ক্ষমতা ফিরে পাওয়ার মোহে বিএনপি এখন মিথ্যাচার ও ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজ বাসভবন থেকে দেয়া ভিডিও বার্তায় তিনি বলেন, দলটি একের পর এক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে বিতর্কিত করে সরকার এবং দেশের ইমেজকে নষ্ট করছে। বিএনপি সর্বদাই সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক উল্লেখ করে দলটি এখন পথহারা পথিকের মতো দিশেহারা বলে জানান ওবায়দুল কাদের। বিএনপি একের পর এক প্রতিষ্ঠানগুলোকে বিতর্কিত করছে। তাদের বিজয়ের গ্যারান্টি দিলে নির্বাচন কমিশন তাদের ভাষায় নিরপেক্ষ হবে, তাদের পক্ষে রায় দিলেই বিচার বিভাগ স্বাধীন, তাদের নেতাদের অপরাধ ও দুর্নীতির বিচার না করলে দুদক ভালো। সরকার পতনের আন্দোলন শুরুর আগে দলের বিভেদ দূর করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি বলেন, আওয়ামী লীগ কী করছে করুক, জনগণের কাছে তাদের অন্যায় টিকে থাকতে পারবে না। জনগণের উত্তাল আন্দোলনে তারা ভেসে যাবে। মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তির আন্দোলন দিয়েই শুরু করতে হবে গণতন্ত্রের মুক্তির আন্দোলন। দুর্ভাগ্য আমাদের, আমরা জিয়া রহমানের দল করি এবং খালেদা জিয়া দল করি, যখন দল নিজেরা তৈরি করতে যাই তখন খালি গ্রুপিং করি। আমার লক্ষ্যে এটা খোঁজা যাবে না। আপনাকে জিয়া রহমানের লোক খুঁজতে হবে, খালেদা জিয়ার লোক খুঁজতে হবে। এটা যদি না করতে পারেন, আমি আপনাদের নিশ্চয় করে বলতে পারি আমাদের কোনো ভবিষ্যৎ নেই। এই অনেকে ভবিষ্যতে। চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্র বন্দর ও কক্সবাজারের 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও নিকটবর্তী বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। এসবের কারণে আগামী 3 দিন দেশের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছে এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও নিকটবর্তী বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হয়েছে। ফলে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও নিকটবর্তী এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এটা বিরাজ করছে এবং এর প্রভাবে সাগর কিছুটা উত্তাল রয়েছে। এই জন্যে আজ সকাল 10টায় সাগরের 4টা সমুদ্র বন্দরকে আমরা 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে, যাতে মাছ ধরা ছোটো ছোটো নৌকা ট্রলার সাবধানে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করে। ময়মনসিংহে নারী পাচারকারী চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব 14। আটককৃতদের কাছ থেকে 2,24,000 টাকা সহ স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। দুপুরে র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে র্যাব 14 এর অধিনায়ক আবু নাইম তালাত জানান, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার 2 মেয়েকে ভারতে পাচার করার অভিযোগে ঈশ্বরগঞ্জ উপজেলার ইউসুফ মিয়াকে ও নড়াইল জেলার কালিয়া উপজেলার মোসলেম শেখের ছেলে রাব্বিল শেখকে গ্রেফতার করা হয়েছে। চক্রটি বিয়ে ও মোটা অঙ্কের টাকার প্রলোভন দেখিয়ে 35 থেকে 40,000 টাকার বিনিময়ে ভারতে নারী পাচার করে আসছে। দ্বিতীয়বারের মতো 2020-21 অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের টিআর খাতের বরাদ্দকৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া আর্থিক উপহার মসজিদ মাদ্রাসার ইমাম সভাপতি সেক্রেটারির হাতে তুলে দিলেন ঢাকা 18 আসনের সংসদ সদস্য হাবিব হাসান। উত্তরায় আহালিয়া সংলগ্ন এমপির নিজ বাড়ির মাঠে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান উন্নয়নের অনুদানের টাকা বিতরণ করা হয়। উন্নয়নমূলক কর্মকাণ্ড যাতে সঠিকভাবে হয় তা নিশ্চিতে কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাদের নিয়ে সমন্বয় করে তদারকির নির্দেশনা দেন এমপি হাবিব হাসান। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla, twitter/mytvbangla।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনার সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।